সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের এবং মিডিয়ার সাংবাদিক কর্মী ভাইয়েরা, আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আপনাদের সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনাদের জন্য আ এই বলরুমের শেষের দিকে, পেছনের দিকে একটি জায়গা আছে। আপনারা সেখানে গিয়ে আপনাদের কার্যক্রম সম্পাদন করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু করব, একেবারে নির্ধারিত সময় ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আপনাদের নির্ধারিত জায়গায় আসন গ্রহণ করুন। মিডিয়ার কর্মী ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের জন্য যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে বলরুমের পেছনের দিকে, আপনারা সেখানে চলে যাবেন। আমাদের প্রোগ্রাম অল্প সময়ের মধ্যেই শুরু হবে। প্রোগ্রামকে সফলভাবে বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। Distinguished guests, honorable diplomats, respected scholars, political leaders, members of the media, and dear citizens. Assalamu alaikum and good evening. Before we proceed, let us begin with remembrance. Bangladesh stands on a history written in sacrifice. Now, we bow our heads in respect to all the martyrs of 1947, 71, and 2024. Their sacrifices are not chapters of the past, they are responsibilities placed upon our present. We especially remember Mir Mugdho, Abu Said, and Abrar Fahad. So they didn't seek to become symbols, they became reminders that truth is costly, silence is dangerous, and that conscience still matters. So, on behalf of the upcoming 12th National Parliamentary Election, Bangladesh Jamaat Islami is organizing the program titled Election Manifesto Declaration. We are going to start our session right now with the declaration of Quran. Respected members of media, you are requested to go back to the place where you are requested to go. সম্মানিত মিডিয়ার কর্মী ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনাদের জন্য নির্ধারিত জায়গায় নির্ধারণ করা হয়েছে বলরুমের পেছনের দিকে, আপনারা সেখানে চলে যাবেন। আমরা এখনই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামের মূল কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। অতিথিদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের সম্মানিত ডিপ্লোমেটদের জন্য আমাদের মাঝখানে প্রথম যে ৩টা টেবল আছে সেটা একটু ফাঁকা করে দেবার জন্য, যেন তারা সেখানে আসন গ্রহণ করতে পারেন। ভলান্টিয়ারদেরকে অনুরোধ করছি, আপনারা ডিপ্লোমেটদের জন্য যে নির্ধারিত জায়গা আছে সেখানে আসন গ্রহণ করবার ক্ষেত্রে সহযোগিতা করুন। On behalf of 12th National Parliamentary Election, now we are going to start the event today with the recitation of Quran. Now I respectfully invite Qari Bilal Hussain to grace the stage and recite the verses from the Holy Quran. Mr. Qari Bilal Hussain. Hello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا إن الباطل كان زهوقا صدق الله العظيم ইরশাদ হচ্ছে তুমি বলো হে আমার মালিক যেখানেই আমাকে নিয়ে যাও না কেন তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যেও এবং যেখান থেকে আমাকে বের করো না কেন সত্যের সাথেই বের করো এবং তোমার কাছ থেকে আমার জন্যে একটু সাহায্যকারী রাষ্ট্র প্রদান শক্তি প্রদান করো তুমি বলো সত্য এসে গেছে এবং মিথ্যা চিরতরে বিলুপ্ত হয়ে গেছে অবশ্যই মিথ্যাকে বিলুপ্ত হতেই হবে ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Thank you, Qari Bilal Hussain, for your soulful recitation. Dear audience, now we are going to present a video. Could you please watch the video and enjoy this? একটা দেশ শুধু আজ আমরা শুধু একটি ঘোষণাপত্র প্রকাশ করছি না আজ আমরা ঘোষণা করছি আগামী 5 বছরের বাংলাদেশের পথচিত্র একটি এমন বাংলাদেশের অঙ্গীকার যেখানে থাকবে ন্যায় বিচার সুশাসন ও মানবিক মর্যাদা যেখানে সরকার হবে জনগণের সেবক এবং জবাবদিহিমূলক প্রতিনিধি এই লক্ষ্য সামনে রেখে আমরা প্রকাশ করতে চলেছি বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী ইশতেহার 2026 আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে মানুষ নিরাপদে বাঁচবে মর্যাদার সাথে বাঁচবে
এবং ন্যায় ও ইনসাফের সাথে এগিয়ে যাবে। এই অঙ্গীকার নিয়ে আমাদের নির্বাচনী ইশতেহারের নামকরণ করা হয়েছে নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার। আমাদের ইশতেহারটি 10টি মূল বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। প্রতিটি বিষয়ই এক একটি স্তম্ভের মতো, যা আমাদের নীতির ভিত্তি এবং দৃষ্টিভঙ্গি নির্দেশ করে। আমরা যথাক্রমে রাষ্ট্রের সকল নাগরিকের সাথে সমস্বরে 5টি মৌলিক বিষয়ে হাঁ বলতে চাই, আর তা যথাক্রমে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান। যেভাবে কিছু বিষয়ে আমাদের অবস্থান স্পষ্টভাবে হাঁ এর পক্ষে, ঠিক তেমনি 5টি বিষয়ে আমাদের অবস্থান দ্ব্যর্থহীনভাবে না। আমরা শক্তভাবে না বলতে চাই দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে। এই 10টি বিষয়ে আমাদের অবস্থান নির্ধারণ করে দেয় আমাদের দৃষ্টিভঙ্গি। আর এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী 5 বছরের সরকার পরিচালনায় 26টি বিষয়কে অগ্রাধিকার দেবে। 1. জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন, ন্যাশনাল ইন্টারেস্ট। 2. বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন, সোশিয়াল জাস্টিস। 3. যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া। We move to one of the most important moments of today's program. At this critical juncture in our national life, as Bangladesh approaches the 12th national parliamentary election, the election manifesto represents more than a document. It reflects a vision, a set of commitments, and a sense of responsibility toward the nation's future. To formally introduce this vision and to present the guiding principles behind the manifesto, centered on democracy, good governance, justice, and public welfare, it is my honor to invite the Amir of Bangladesh Jamaat Islami, Dr. Shafiqur Rahman, to deliver the opening address. Dear audience, welcome the Amir of Bangladesh Jamaat Islami, Dr. Shafiqur Rahman, with a big round of applause. সম্মানিত মিডিয়া কর্মী ভাইরা, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আপনাদের জন্য পেছনে একটি নির্ধারিত জায়গা আছে, আপনারা সেখান থেকেই আপনাদের কার্যক্রম সম্পাদন করুন। আমাদের আমির জামাতের বক্তব্য এখনই শুরু হচ্ছে। Assalamu alaikum wa rahmatullah, and good evening to all. Alhamdulillahi Rabbil Alameen, wassalatu wassalamu ala rasulihil kareem wa ala alihi wa sahbihi wa ahli baiti ajma'in. সম্মানিত অতিথিবৃন্দ, বিদেশি কূটনীতিকবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষাবিদবৃন্দ, ভাই এবং বোনেরা, আজ আমি বিশাল এক দায়িত্বের ভার আমার কাঁধে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এ দায়িত্ব নিঃসন্দেহে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে নয়, এই দায়িত্ব ওই সমস্ত মানুষের পক্ষ থেকে যারা স্বাধীনতার 54 বছরে তিলে তিলে স্বপ্নের জাল বুনেছিলেন যে তারা একটি সাম্য এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ পাবেন। তারা স্বপ্ন দেখেছিলেন শিশুরা জন্ম নেওয়ার পর তাদের পুষ্টি, পরিচর্যা এবং শিক্ষা তারা
দুনিয়ার 10টা উন্নত দেশের মতোই পাবে। তাদের স্বপ্ন ছিল এমন একটি দেশ যেখানে একজন মাঝি, সে যখন নৌকা নিয়ে নদীতে নামবে, তখন সেখানে সে তার স্বপ্ন বাস্তবায়নের উপাদান খুঁজে পাবে। রাষ্ট্র তাকে সহযোগিতা করবে, সমাজ তাকে অভিনন্দিত করবে। স্বপ্ন ছিল একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙা পরিশ্রম করবে দেশের মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্যে, কিন্তু এর বিনিময়ে সে একটুখানি সম্মান পাবে, একটুখানি স্বীকৃতি পাবে। কৃষিক্ষেত্রে সে সরকারের পক্ষ থেকে যৌক্তিক সহযোগিতা পাবে। একজন শ্রমিক যখন কলকারখানা, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে যাবে অথবা নিজের গায়ের সমস্ত শক্তি ব্যয় করে যানবাহন চালাবে কিংবা টানবে, সে সময়েও সমাজের কাছ থেকে তার শ্রমের সে স্বীকৃতি পাবে এবং সে একটুখানি সম্মান পাবে। সে তার ঘর থেকে বের হওয়ার পর আবার ঘরে ফিরে আসবে নিরাপত্তার সাথে। একজন শিক্ষক যখন তিনি তার সন্তান তুল্য ছাত্রীদেরকে শিক্ষা দেবেন, তখন তিনি তার মেধা উজাড় করে তাদেরকে দিবেন, বিনিময়ে তিনি যেমনটা কল্পনা করেন আগামীর বাংলাদেশ, সেরকম তার শিক্ষার্থীরা নিজেদেরকে গড়ে তুলবে। যারা ছাত্রছাত্রী তারা চিন্তা করেছে, আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, মা যতটুকু পারেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাকি শিক্ষার পূর্ণতা আমি আমার আপন আঙ্গিনা শিক্ষা প্রতিষ্ঠানে খুঁজে পাব। একজন কুটির শিল্পী তিনি চিন্তা করেছেন, আমার তো পুঁজি অল্প, কিন্তু আমি আমার এই পুঁজি দিয়ে আমার দেশ গড়ার কাজে আমার হাতকে আমি এগিয়ে দিতে চাই। বিনিময়ে আমি একটুখানি স্বীকৃতি এবং সম্মান চাই, আমি একটুখানি নিরাপত্তা চাই। একজন মা তিনি চিন্তা করেছেন, আমি নারী হিসাবে আমার কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন। প্রথমে আমার সন্তানদেরকে আমি ধারণ করেছি, আদরে যত্নে ভালোবাসায় বুকের দুধ দিয়েছি, এরপরে তিলে তিলে তাদেরকে মানুষ করার জন্য আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করেছি। আমি চাই আমার সম্মানটা স্বীকৃতিটা একজন মা হিসাবে। আমি চাই আমার সন্তানটা হবে এমন একটি সমাজের নাগরিক, যেই নাগরিক আমার সন্তান এবং আমাকে শতভাগ নিরাপত্তা বিধান করবে। একজন সাধারণ নাগরিকের আকাঙ্ক্ষা ছিল, কোনো অশুভ শক্তি যদি তার অধিকারের উপরে হাত দেয়, তাহলে সে যখন বিচারের আঙ্গিনায় যাবে সেখানে সে ন্যায় বিচার পাবে। আমাদের দেশের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী নয়। আমাদের দেশের মানুষের প্রত্যাশা খুবই সীমিত। কিন্তু আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, সেই অধিকার, মর্যাদা এবং প্রত্যাশার জায়গাটা আমরা 54 বছরে তৈরি করতে পেরেছি কিনা, নিঃসন্দেহে স্বীকার করতে হবে আমরা পারিনি। আজকে ঘরে বাইরে কোথাও শান্তি নেই, সম্মান নেই, নিরাপত্তা নেই। আজকে চতুর্দিকে আমাদের শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্বের যন্ত্রণায় হাহাকার। কেন? এ দেশটা তো এমন হওয়ার কথা ছিল না। আসলেই কি আমাদের রিসোর্স বা সম্পদের অভাব, নাকি অন্য কিছু? সম্পদের অভাব আমি স্বীকার করি না। অভাব যদি সম্পদের হতো, তাহলে 15.5 বছরে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হলো কিভাবে? এই পাচারকৃত অর্থই শুধু লুটপাটের অর্থ নয়, এর বাইরে অজানা অনেক অর্থ রয়ে গেছে। আমাদের সংকট, আমাদের সমস্যা, আমাদের অভাব হচ্ছে দায়বদ্ধতা, সততা,
চরিত্র এবং দেশপ্রেমের। এই জায়গাটা যদি সঠিক থাকতো তাহলে অবশ্যই আমি কে এটা চিন্তা করার আগে আমি ভাবতাম আমার দেশটা কোথায়। আমরা রাজনীতিতে বলে থাকি খুব চড়া গলায়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাট ইনফ্যাক্ট আমরা কি ৫৪ বছরে তার স্বাক্ষর রাখতে পেরেছি? বরঞ্চ বিবেক দিয়ে, হৃদয় দিয়ে যদি চিন্তা করা যায় তাহলে স্বীকার করতেই হবে আমরা জাস্ট স্লোগানের উল্টাটাই করেছি। আমার দেশের চেয়ে আমার দল বড়, দলের চেয়ে আমি বড়, এবং সেইটাই কর্মক্ষেত্রে বাস্তবে প্রমাণিত হয়েছে। এ বৈষম্য শুধু ৫৪ বছরের বাংলাদেশে না, এর আগেও ছিল, তারও আগে ছিল। এই জন্য ৪৭ থেকে এই জাতির স্বাধীনতার সূচনা, পরবর্তী পর্যায়ে বঞ্চনার হাত ধরে আবার ৭১, এরপরে আবার দফায় দফায় অনেক গণ অভ্যুত্থান, এবং শেষ পর্যন্ত এসে ঠেকেছে ২৪-এ। এই ২৪-এ অতি সামান্য একটা দাবি নিয়ে আমাদের তরুণ এবং যুব সমাজ, তারা প্রথমে আওয়াজ তুলেনি। তারা নিয়মতান্ত্রিকভাবেই চেয়েছিল যে দাবি ১৮ সালে মেনে নেওয়া হয়েছিল, সেই দাবিকে পাল্টে ফেলা হয়েছিল নিজেদের নিয়ন্ত্রিত কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তৎকালীন সরকারের পক্ষ থেকে। এই জন্যে ২৪শে জুলাইতে আমাদের ছাত্র সমাজকে বাধ্য করা হয়েছে রাস্তায় নামতে। অযৌক্তিক কোটার সংস্কার সাধন করে যৌক্তিক কোটা এবং মেধার স্বীকৃতিকে নিশ্চিত করার জন্য তাদের এই দাবি ছিল। অতীতের মতোই সেই আবার গায়ের জোর, অস্ত্রের জোরে এই দাবিকেও দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এই দাবি নিয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সোচ্চার হয়েছিল। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষই তাদের সাথে সামিল হয়ে গেল, এবং এই দাবি আদায়ের পথে প্রথম যে বাঁক ছিল, টার্নিং পয়েন্ট ছিল ১৫ জুলাই রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন ছাত্রীদের উপর অত্যন্ত পৈশাচিক নির্মম কায়দায় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের লেলিয়ে দেওয়া লোকেগুলা ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের মেয়েদের গায়ে হাত লাগার সাথে সাথে সারা বাংলাদেশ সেদিন জ্বলে উঠেছিল। প্রতিটি ঘর থেকে প্রতিবাদের আওয়াজ উচ্চারিত হয়েছিল। তার পরের দিনই এইটাকেই সমর্থন জানিয়ে দেশের উত্তরাঞ্চলে উত্তর জনপদের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় এসে বলেছিল, হয় আমাকে আমার অধিকার দাও, না হয় আমাকে একটা গুলি দাও। সে আরো বলেছিল যে এই যন্ত্রণার অমানিসার শেষ হবে কবে? বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। ১, ২, ৩টা গুলি তার বুকে পড়ল এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। শেষ পর্যন্ত তার এই মার্ডারটি নিয়েও রাজনীতি করা হলো। অবশ্য সত্য আলটিমেটলি প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে লাশের পর লাশ, সারা বাংলাদেশের রাজপথকে লাশ দিয়ে ভরে দেওয়া হলো। কম বেশি ১৪০০ জন তরুণ, যুবক, যুবতী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই গণ উত্থানে বিপ্লবে জীবন দিয়েছেন। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে ৭১ এবং ২৪-এর সমস্ত শহীদদেরকে স্মরণ করছি। অবশ্য ৪৭ না হলে ৭১-এর ওই মানচিত্র আমরা পেতাম না। আবার ৭১ না হলে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য ২৪ আমরা পেতাম না। কাজেই প্রত্যেকটা একটা আটটার সাথে সম্পর্কিত। সম্মানিত সুধীমণ্ডলী, একটি রাজনৈতিক দলের ইশতেহার একটি নির্বাচনকে সামনে রেখে
এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল, যা জনগণের কাছে এটি জীবন্ত একটি ডকুমেন্ট হিসাবে থাকবে। রাজনৈতিক দলগুলা যে ইশতেহার প্রকাশ করে থাকে, কার্যত সমাজের প্রতি এটি তাদের দায়বদ্ধতা এবং অঙ্গীকার। 5 বছর যদি জনগণ তাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে জনগণের অধিকার রয়েছে ইশতেহারের প্রত্যেকটি পয়েন্ট দিন, সপ্তাহ, মাস এবং বছর গুণে ওই দলের কাছ থেকে আদায় করে নেওয়া, বুঝে নেওয়া। এটা জনগণের অধিকার। আমরা সেই অধিকারটাই তুলে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশের প্রত্যাশা, আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যাদের কথা বললাম, তারা যেটা প্রত্যাশা করেন। দুঃখের বিষয়, আমরা 15.5 বছর তৎকালীন সকল বিরোধী দল, এদেশের সুশীল সমাজ, সাংবাদিক মহল, আলেম ওলামা, কেউ নিপীড়নের হাত থেকে রক্ষা পাননি। আমরা মজলুম ছিলাম। কিন্তু 5 আগস্টের পর অনেকেই অতীতের স্মৃতি মনে হয় যেন আমরা ভুলে গেছি। আমরা যদি স্মরণ রাখতাম, তাহলে জুলাই যোদ্ধাদেরকে আমরা কলিজার ভিতর থেকে আমরা তাদেরকে সম্মান করতাম, ভালোবাসতাম, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতাম, কনসিভ করতাম, আর তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজেরা অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে আসতাম। হ্যাঁ, কেউ এসেছি, কেউ আসতে পারেনি। কেউ এসেছি পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে, নতুন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে। যে পথে বাংলাদেশ চলছে সেই পথ থেকে বাংলাদেশকে রাজপথে, রাজনীতির রাজপথে উঠানোর অঙ্গীকার নিয়ে। আবার এ সময়ের ভিতরেই কেউ কেউ নিজেদের ভাগ্য গড়ার জন্য লেগে গেছেন এবং নানাভাবে দেশের মানুষকে তারা কষ্ট দিচ্ছেন, যার সাক্ষী আপনারা সকল, যার সাক্ষী 18 কোটি মানুষ। আমরা বড় বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করেছিলাম, আমরা ছিলাম মজলুম, আমরা যেন কোনো অবস্থাতে না হই জালিম। মজলুম তো মজলুমের দুঃখ বুঝবে, মজলুম জালিম হবে কেন? আমি জানি না আমাদের এই আবেদন সবাইকে আমরা বুঝাতে পেরেছি কিনা। আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েকদিন ধরে দেখেছেন যে আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরঞ্চ আমার রাজনৈতিক সহকর্মীদেরকে আজকে আপনাদেরকে সাক্ষী রেখে, যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। কারণ আমার রক্ত এবং মেজাজের সাথে প্রতিশোধ মানায় না, যায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। কিন্তু সেই আমি মানুষটাই যদি প্রতিশোধের রাস্তা ধরে হাঁটতে চাই, তাহলে আমার উপর থেকে আরেকজনের প্রতিশোধ নেওয়ার অধিকার তৈরি হয়ে যায়। এই প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি করে করে আমাদের সমাজকে, দেশকে অনেক ক্ষতি করে ফেলেছে। ওই পিছনের রাজনৈতিক কালচার আর ধারণ করে চলতে চাই না। ওগুলাকে সম্পূর্ণ পিছনে ফেলে যুব সমাজের হাত ধরে এখন সামনে এগিয়ে যেতে চাই। আমি বিলিভ করি আমাদের যুব সমাজ অনেক পটেনশিয়াল। আমাদের যুব সমাজ আমাদের চাইতে অনেক ফ্রেশ। তারা অনেক ইনোভেটিভ এবং প্র্যাগমেটিক। তারা পারবে ইনশাল্লাহ। যেভাবে তারা পেরেছে জুলাইতে, ওভাবেই পারবে আগামীর একটা বাংলাদেশ গড়ে দিতে। সেই যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি।
ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্যে। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্যে, তার মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্যে। আমরা তৈরি করেছি সুস্থ জাতি গঠনের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজনে যা দরকার সেই সমস্ত সার্ভিস নিশ্চিত করার জন্য। আমরা যে কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেন, সেই কৃষকদের জীবনে আমরা বিপ্লব আনতে চাই। আমরা চাই না পুরানা ধাঁচের সেই কৃষিতে তারা পড়ে থেকে অতি অল্প পুঁজি নিয়ে হামাগুড়ি খাবেন। বরঞ্চ বিশ্বের অনেক দেশ আমাদের বহু পরে স্বাধীনতা লাভ করার পরে কৃষিতে তারা বিপ্লব সাধন করেছে। একসময় তাদের দেশ ছিল আমাদের মতো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, এখন তারা হয়ে গেছে এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমরা পারবো ইনশাআল্লাহ। বিশ্বে অন্য কেউ পারলে আমরাও পারবো। এবং আমাদের মানুষেরা প্রমাণ করেছে এদেশের মানুষ ভালো। তো সমস্যাটা কোথায়? মানুষ যদি ভালো হয় দেশ কেন আগায় না? দেশ তো আগাবে। বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে যারা বসে আছেন তারা যদি প্রপারলি ডাইভ করেন, তা না হয় দেশ আগাবে। প্যাসেঞ্জার তো আগায় নিতে পারবে না, প্যাসেঞ্জার তো জার্নি এনজয় করবে। আমাদের সমস্যা ওই জায়গায়, সমস্যা আমাদের মাথাগুলোতে। ওই মাথাগুলো আমাদের ঠিক হওয়া উচিত। আর মাথাগুলো ঠিক হওয়ার জন্য আমাদের সততা এবং কমিটমেন্ট লাগবে। আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না। এই কয়েকদিন জনসভায় অত্যন্ত স্পষ্টভাবে জনগণকে বলেছি, আমি জামাতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। আমি কোনো গোষ্ঠ পরিবর্তনতে কোনো রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনতার রাজনীতিতে, জনগণের রাজনীতিতে। এই জন্য আমাদের ইশতেহার তৈরিতে আমরা জনতার কাছে তাদের অভিপ্রায়, অভিমত, আকাঙ্ক্ষা এবং তাদের পরামর্শ আমরা চেয়েছি। এই ইশতেহার তৈরিতে বিপুল সংখ্যক মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে তাদের মত দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। যারা ইশতেহার তৈরি করেছেন আর ইশতেহার তৈরিতে এইভাবে সহযোগিতা করেছেন, আজকের এই মুহূর্তে আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তারা আমাদেরকে উৎসাহিত করেছেন, তাদের চিন্তাগুলো আমরা বুঝতে পেরেছি। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের মানুষেরা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের যে ইশতেহার, এই ইশতেহার হবে ইনশাআল্লাহ জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব, শৃঙ্খলা বান্ধব। আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব। এটা দেশি এবং বিদেশি। শিল্প মালিক যারা হবেন তাদেরকে আমরা সমাজের আইকন হিসাবে কবুল করব। আর এই মালিকেরা যারা লক্ষ লক্ষ শ্রমিককে চাকরি প্রোভাইড করেন, তারা কার্যত লক্ষ লক্ষ পরিবারের মুখে খাবার তুলে দেন। আমরা সেই শিল্পগুলোকে শিশুর মতো কুলে তুলে লালন করব ইনশাআল্লাহ। শিশুকে যদি আমরা আজকে ভালোভাবে পরিচর্যা করি, এই শিশু বড় হয়ে তখন আমাকে পরিচর্যা করবে। আমরা শিল্পকে এই কারণেই নিউবর্ন বেবির মতো আমরা নার্চার করব, যে তারাই আগামীতে ইনশাআল্লাহ এই দেশটাকে সুন্দরভাবে গড়ে দিবেন, আমাদের যুবক যুবতীদের হাতে কাজ তুলে দেবেন। এই ক্ষেত্রে আমাদের পলিসি হবে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে মুখামুখি করা নয়, বরঞ্চ সমন্বয় করে হাতে হাত ধরে বুঝানো। শিল্প বাঁচাতে হলে শ্রমিককে বাঁচাতে হবে, আর শ্রমিকদেরকে বুঝাতে হবে যে যদি শিল্প বাঁচে তাহলে তুমিও বাঁচবা। সুতরাং শিল্পকে নিজের সন্তানের মতো ধারণ করো। আর মালিকদেরকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের যারা শ্রম বিনিয়োগ করেন তাদেরকে যেন তাদের সন্তানের মতো ধারণ করেন। তারা একটুখানি সম্মান চায়, একটুখানি ভালোবাসা চায়, একটুখানি কর্মপরিবেশ চায়। বিশেষ করে মহিলা শ্রমিক যারা থাকবেন, নারী শ্রমিক, তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে, আমরা বলেছি। পর্যায়ক্রমে সেটা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। এটা যখন বললাম, কারো কারো কপালে চিন্তার ভাঁজ, আর কেউ কারো কারো উল্লাস, যে এই একটা ভালো পয়েন্ট পেয়েছি, এবার
আর একটা মিসাইল মেরে দিব জামাত ইসলামের উপর। হলো, দুটাই হলো। চিন্তার ভাস যারা ব্যবসা এবং শিল্পের মালিক, তারা চিন্তা করেছেন 5 ঘন্টা কাজ করে যদি 8 ঘন্টার বেতন হয় তাইলে আমি পুষাবো কিভাবে? না, আপনি দিবেন কেন? তিনি যে কয় ঘন্টা এখানে শ্রম দিবেন সেই কয়েক ঘন্টার আপনি দিবেন, বাকিটা সরকারের দায়, সরকারকে দিতে হবে। মায়েরা সমাজ গড়ে দিবেন আর মায়েদেরকে এটুকু সম্মান আমরা দেখাবো না, এটা হতে পারে না। দুনিয়ার বহু দেশে এটা আছে। 6 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। অনেকে আওয়াজ তুলল, এমনিই নারীরা কর্মক্ষেত্রে সুযোগ পায় কম, এখন যখন নিয়োগকর্তা দেখবে যে তাদের কর্মঘণ্টা কম, তখন আর নিবেই না। কিন্তু তারা এটা চিন্তা করেননি, যখন একজন সন্তান সম্ভবা মা, এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন, তার লালন পালন করেন, অনেক সময় 8 ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরা চাকরিটাই ছেড়ে দেন। আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি, যাতে চাকরি তার ছাড়তে না হয়, ওটাও লেগে থাকবে, সন্তানও তার গায়ের তাকে সাথে জড়িয়ে থাকবে। এই দুইটার আমরা সমন্বয় ঘটাতে চাচ্ছি। 3 ঘন্টা বাকি যেটা থাকবে সেখানে কাজ থেমে থাকবে না। দুনিয়ার বহু দেশে আছে, পাবলিক অ্যান্ড প্রাইভেট, পিপিপি, সব জায়গায় পার্ট টাইম ওয়ার্কার নিয়োগ দেওয়া যায়। সেখানে মালিকরা দিবেন, আরো বেশি জব ক্রিয়েট হবে। কোনো মা এমন থাকতে পারেন যে তিনি 5 ঘন্টা পারবেন না, 3 ঘন্টা করবেন, তিনি ওই জায়গাটা ফিল আপ করবেন। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তাদের কর্মের পরিবেশটা সহজ হয়। শুধু তাই নয়, এখানে শ্রমঘন এলাকায় নারীদের জন্য অবশ্যই তাদের বাচ্চাদের, বেবিদের ডে কেয়ার সেন্টার থাকতে হবে। তবে হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ নারীরা যেখানে কাজ করবেন সেখানেই কেবল এটা মেনটেন করা সম্ভব। সেইটা যৌক্তিকতার ভিত্তিতে হবে। আমরা এও ডিক্লেয়ার করেছি, 5 বছর পর্যন্ত বয়সী শিশু যারা আছেন তাদেরকে ইনশাআল্লাহ সরকার পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের স্বাস্থ্যসেবা সম্পূর্ণ ফ্রি নিশ্চিত করবে। সারা জীবন যারা দেশকে, রাষ্ট্রকে দিয়ে গেছেন, অবসর জীবনে চলে গেছেন, এই রিটায়ারমেন্ট লাইফে একদিকে থাকে না টাকা কড়ি, অন্যদিকে বেড়ে যায় রোগ শোক, সেই সময়টা বড় কষ্টের। যিনি সারা জিন্দেগি রাষ্ট্রকে দিলেন, রাষ্ট্রের অবশ্যই তার প্রতি, সেই নাগরিকের প্রতি দায়িত্ব আছে। তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন অবসরে। এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন, রাষ্ট্র ইনশাল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। মাঝখানের যে বয়সটা, ক্রিয়েটিভ এজ, এখানে পার্টিসিপেটরি, কিছু দায়িত্ব নিবে রাষ্ট্র, কিছু নিবে ব্যক্তি। এইভাবে মিউচুয়ালি এটা আমরা ইনশাল্লাহ মেকআপ করব। এখনকার স্বাস্থ্যসেবার অবস্থা ভালো নেই, তাও রাজধানী টাউনে যেটুকু আছে মফস্বল টাউনে ওঠাও নেই। আমাদের অঙ্গীকার হচ্ছে 64 জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা গড়ব ইনশাল্লাহ, এবং সেই মেডিকেল কলেজগুলা গড়ার মাধ্যমে আমরা স্কিল ম্যান পাওয়ার ডেভেলপ করব। তারপরে ওই জেলা কেন্দ্রে বিশেষায়িত সরকারি হাসপাতাল থাকবে, সেখানে সবার জন্য ফ্রি হয়তো হবে না, কিন্তু গলা কাটাও হবে না। চিকিৎসা নিতে গিয়ে গলায় কাটা ঢুকবে না, চিকিৎসা নিতে গিয়ে মন এবং শরীর দুইটাই কমফোর্ট ফিল করবে ইনশাআল্লাহ। সেরকম স্বাস্থ্যসেবা আমরা গড়ে তুলতে চাই। শিক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার আরো স্পষ্ট। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেট প্রোডাকশনের শিক্ষা ব্যবস্থা। আমরা এই শিক্ষাকে আমূল পরিবর্তন করতে চাই। আমাদের বিদেশি বন্ধু যারা আছেন, উন্নত শিক্ষা তারা তাদের দেশে নিশ্চিত করেছেন, আমরা তাদের সাথে বসবো। আমরা শিক্ষার 2টা গুণগত পরিবর্তন আনতে চাই। একটা পরিবর্তনের মাধ্যমে প্রতি শিক্ষার্থীকে এই ইমপ্রেশন দেওয়া, ধারণা দেওয়া যে এটি তোমার দেশ, তুমি এই দেশ থেকে আলাদা কেউ নও, আর এই পর্যায়ে তোমার আসতে দেশের সমস্ত মানুষের অবদান আছে তোমার পিছনে। অতএব তোমার দায়িত্ব আছে, তুমি যখন শিক্ষিত হয়ে, গুণী হয়ে, যখন তুমি কিছু করার বয়সে পৌঁছবা, তখন এই জাতির ঋণ তোমাকে পরিশোধ করতে হবে। শিক্ষার মাধ্যমে এই মোরাল লেসনটা আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। এরকম শিক্ষার্থী যারা আসে, আমি নিশ্চিত তারা তাদের দেশকে অবশ্যই ভালোবাসবে। তারা স্বার্থপর, আত্মকেন্দ্রিক, সংকীর্ণ মনে হবে না। তারা উদার,
দূরদৃষ্টি সম্পন্ন হবে, সবাইকে সম্মান করতে শিখবে, সবার হক তাদেরকে দেওয়ার জন্য সে তার সবটুকু উজাড় করে চেষ্টা করবে। এর সাথে আমরা প্রফেশনাল এডুকেশন, যেই এডুকেশন বেকার তৈরি করবে না, বরঞ্চ যেই এডুকেশন প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করবে, এটা ক্লাস 6 থেকেই ক্রমান্বয়ে এই প্রফেশনাল এডুকেশনটা শুরু হবে। এই এডুকেশন যদি আমরা দিতে পারি, আমরা দুই দিক থেকে লাভবান হব। দেশের বুকে আমাদের এই দক্ষ জনবল আমাদেরকে দেশটা সুন্দর করে গড়ে দেবে। বিদেশে যদি যায়, সে মোর আর্নিং করবে, বেটার পজিশনে থাকবে, তার রিমিটেন্স আসবে দেশে অনেক বেশি। আমরা অবশ্য দুটা রিমিটেন্স চাই। একটা হচ্ছে ফিনান্সিয়াল রিমিটেন্স, যেটা আমাদের ফরেন বিজনেসের চাকা ঘোরানোর জন্য দরকার। এটা দুইভাবে আসে ফরেন ইয়েটা। একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বিজনেসের মাধ্যমে, আর একটা হলো আমাদের প্রবাসী যোদ্ধাদের মাধ্যমে, যাদেরকে আমরা রিমিটেন্স যোদ্ধা বলি। কিন্তু ওই পর্যন্তই, একটা শব্দ তাদের জন্য বলে দিয়েছি রিমিটেন্স যোদ্ধা, কিন্তু বীরের যে সম্মান এই জাতি তাদেরকে এখনো দিতে পারে নাই। পরিবারকে, দেশকে সাপোর্ট দিতে গিয়ে বিদেশের মাটিতে যখন মারা যায়, তখন তার লাশ নিয়ে টানাটানি হয়। এই লাশটা কে দেশে আনবে? এটি লজ্জার। আমি তাকে বীর বলবো, কিন্তু তার লাশটা রাষ্ট্র সম্মান দিয়ে দেশে আনবে না, এটা হতে পারে না। আমাদের অঙ্গীকার, ইনশাআল্লাহ আমরা দোয়া করি সবাই বিদেশে গিয়ে সুস্থ থাকুক, সুস্থ হালতে তারা আবার ফিরে আসুক। কিন্তু কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে, তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আনা হবে ইনশাআল্লাহ। এই রিমিটেন্স যোদ্ধারা অনেকে জীবনের সব শক্তি ক্ষয় করে যখন দেশে ফিরে, তখন আবার চোখে অন্ধকার দেখে। আমরা তাদের জন্য ইনশাআল্লাহ সোশ্যাল রিভলভিং ফান্ড করব। একসময় সে কিছু কিছু কন্ট্রিবিউট করবে, পরবর্তী পর্যায়ে সমপরিমাণ সরকার থেকে কন্ট্রিবিউট করে সে যখন অবসর জীবনে চলে আসবে, তখন তার হাতে ইনশাআল্লাহ আমরা একটা কাজ, একটা কিছু তুলে দেব। তাহলে হতাশার অভিশাপ তাকে পাবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবকদেরকে বলেছি, অবশ্যই তোমাদেরকে আমরা বেকার ভাতা দিতে পারবো না। আমরা বিশ্বাস করি বেকার ভাতা তোমাদেরকে অপমান করার শামিল। আমরা তোমাদের হাতে কাজ তুলে দেব, ভাতা নয়। তোমরা কাজ দিয়ে নিজেদেরকে গড়বা, দেশটাকে গড়বা। আমরা আমাদের যুবকদেরকে কিভাবে দেখতে চাই? আমাদের যুব সমাজকে বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে দেখতে চাই। ওখানে তাদেরকে ক্যাপ্টেন হিসেবে বসিয়ে দেব, আর আমরা বসবো ইনশাল্লাহ সেদিন প্যাসেঞ্জার সিটে। এই যুব সমাজ দেশটাকে সামনের দিকে এভাবেই এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজের দুইটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা না বললে আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ থাকব। একদল মানুষ যারা রাস্তাঘাট পরিষ্কার করেন, যাদেরকে আমরা পরিচ্ছন্নতা কর্মী বলি, তারা মানবেতর জীবনযাপন করে, এটা বড় কথা নয়। তাদেরকে মানবিক মূল্যটা মোটেই দেওয়া হয় না। ইনশাআল্লাহ আমরা তাদের জীবনকে তুলে আনবো আল্লাহ চাইলে। আমরা প্রমাণ করব তারাও মানুষ, আমরাও মানুষ, এবং প্রমাণ করব সরকার যারা পরিচালনা করে এদের মাঝে মানবিক একটা মন আছে, হৃদয় আছে। চা বাগান, সেই এলাকাগুলো চট্টগ্রামে আছে, সিলেটে আছে, পঞ্চগড়ে আছে, মৌলভীবাজারে আছে, বিভিন্ন জায়গায় আছে। এদের জীবন যদি দেখেন, চোখে পানি আসবে। তারা কি মানুষ নয়? তারা এদেশের নাগরিক নয়? যদি তারা এদেশের নাগরিক হয়ে থাকে, মানুষ হয়ে থাকে, তাহলে তাদের এই অবস্থা হবে কেন? তাদের জীবন মানে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা যুগান্তকারী বিপ্লবিক পরিবর্তন আনব। তাদের সন্তানেরাও একদিন এমনভাবে বেড়ে উঠবে যে ওই চা বাগান থেকে বেরিয়ে আসা একজন মানুষ, সেও দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। তাহলেই সমাজের প্রতি ইনসাফ হবে। আমাদের এখানে পাহাড় সমতল নিয়ে কথা আছে। দেশ খুবই ছোট, বিপুল সংখ্যক জনবল আমাদের। এই দেশে পাহাড় এবং সমতলের ব্যবধান আমরা ঘুচিয়ে সমতল করতে চাই। এই রেশারেশি, হিংসা দূর করতে চাই। পাহাড়ে যারা বসবাস করেন, তারা যদি তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের হাতে তাদের পাওনা তুলে দেব ইনশাআল্লাহ। তারা যেন আস্থা এবং গর্বের সাথে মনে করে এই দেশটা আমার, এ দেশ আমাকে গড়তে হবে। কিন্তু হয়তোবা কিছু ক্ষেত্রে তাদের ন্যায্যতা থেকে তারা বঞ্চিত হওয়ার কারণে
তাদের এই দুর্বল জায়গায় টোকা দিয়ে কেউ কেউ তাদেরকে খেপিয়ে তুলে দেশের বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করে, এবং পাহাড়ে একটা অশান্তি লেগে আছে। আমরা সেই অশান্তি আর দেখতে চাই না। আমরা এই অশান্তির অবসান চাই। এই পাহাড় রক্ষা করতে গিয়ে আমার জানা মতো 10,000-এর অধিক সেনাবাহিনীর সদস্যদেরকে জীবন দিতে হয়েছে। কেন? কেন আমার দেশের বুকে এত সেনা সদস্যকে জীবন দিতে হবে? এর পিছনে কারণ কি? এগুলা খুঁজে বের করে এর যৌক্তিক সমাধান করা হবে, যেই সমাধান পেয়ে সবাই আনন্দিত হবে ইনশাআল্লাহ। আমরা এইভাবে দেশটাকে আমাদের কল্পচিত্রে আমরা বিবেচনায় নিয়েছি। বাকি ডিটেলস ইনশাআল্লাহ এই ইশতেহার তৈরিতে যারা সহযোগিতা করেছেন তারা আমাদের ওয়েবসাইটে আপলোড করেছেন, বাংলা এবং ইংলিশ। আমরা আজকে শর্ট ভার্সনটা কিছু আপনাদের হাতে তুলে দিতে পারবো। মিডিয়াম ভার্সনও সামান্য তৈরি হয়েছে, কিন্তু ডিটেলস ভার্সনটা আমাদের ওয়েবসাইটে আপনারা ব্রাউজিং করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। কিউআর কোড আছে, সেটা আপনাদের হাতে আমরা সাপ্লাই দেব, এবং আপনারা আশা করি সেখান থেকে সমস্ত ইনগ্রেডিয়েন্ট উপাদানগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই ইশতেহার, আমি আবারও বলছি, কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের, পিছনের নয়, সামনে এগিয়ে যাওয়ার। আমাদের ইশতেহার আপনাদের হাতে পৌঁছার পরেও যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ অবজারভেশন থাকে, পরামর্শ থাকে, আমরা দারুণভাবে ওয়েলকাম করব। আপনারা আমাদেরকে সেই পরামর্শ, অবজারভেশন দিয়ে সাহায্য করবেন। কারণ মানুষের জ্ঞান পারফেকশনে কখনো পৌঁছবে না, আর জানার কোনো শেষ নাই। আমি একজন লার্নার হিসাবে আপনাদের কাছ থেকে যদি শিখতে পারি, আমি আমার নিজেকে ধন্য মনে করব ইনশাআল্লাহ। আমি শিখতে চাই, আপনাদের কাছ থেকেই শিখতে চাই। আমি 18 কোটি মানুষের কাছ থেকে শিখতে চাই, যাতে তাদের একজন হয়ে তাদের জন্য কাজ করতে পারি আমরা। তাদেরকে শিখলে, রিড করলেই আমরা পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। আজকে যারা মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, আমাদেরকে আপনারা উৎসাহিত করেছেন, আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে একদম হৃদয় উজাড় করা অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একসাথে চলবো। আমাদের স্লোগান, চলো একসাথে গড়ি বাংলাদেশ। আল্লাহ সবাইকে ভালো রাখুন। ভাই বোনেরা যারা এসেছেন, আল্লাহ সকলের মর্যাদা বৃদ্ধি করে দিন, এবং সবাই মিলে ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশ গড়ব। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এগেইন। ধন্যবাদ আমির জামাত। একটু স্টেজে অবস্থান করবার জন্য অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে আমরা স্টেজে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেবকে। এ পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী ইশতেহারের মোড়ক উন্মোচন করছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, এবং সাথে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। We would like to respectfully request Amir of Bangladesh Jamaat Islami to formally unveil the National Election Manifesto. সম্মানিত মিডিয়া কর্মী ভাইরা, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ সম্মানিত আমির জামাতকে। Seeking excuse to our dearest foreign guests, excellencies and diplomats, we will supply our English version within day after tomorrow, inshallah, to your respective mission. That will be ensured, inshallah. Thank you very much. Thank you for your valuable speech. সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে একটু অনুরোধ করছি, আপনাদের সাথে যে টোকেন দেওয়া হচ্ছে সেখানে শেষে একটা কিউআর কোড আছে, আপনারা ওটা স্ক্যান করলে আমাদের নির্বাচনী ইশতেহারের বাংলা এবং ইংরেজি ভার্সন দুটোই পাবেন। I'd like to request honorable diplomats to scan the QR code that is given, a token that you have been given. Please go there and you can get the English version of National Election Manifesto. সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে আমরা আমাদের ইশতেহারের মূল পর্বে চলে যাচ্ছি। সবাইকে বিনয়ের সাথে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি।
We now, honorable guests, ladies and gentlemen, now we'd like to invite your attention to the screen. At this point in the program, Bangladesh Jamaat-e-Islami is going to present its election manifesto through an audio-visual presentation outlining the vision, priorities, and communities offered to the nation ahead of the upcoming parliamentary election. We kindly request you to remain seated and attentive as we proceed with the audio-visual presentation of the election manifesto. আজ আমরা শুধু একটি ঘোষণাপত্র প্রকাশ করছি না, আজ আমরা ঘোষণা করছি আগামী 5 বছরের বাংলাদেশের পথচিত্র। একটি এমন বাংলাদেশের অঙ্গীকার যেখানে থাকবে ন্যায় বিচার, সুশাসন ও মানবিক মর্যাদা, যেখানে সরকার হবে জনগণের সেবক এবং জবাবদিহিমূলক প্রতিনিধি। এই লক্ষ্য সামনে রেখে আমরা প্রকাশ করতে চলেছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার 2026। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে মানুষ নিরাপদে বাঁচবে, মর্যাদার সাথে বাঁচবে এবং ন্যায় ও ইনসাফের সাথে এগিয়ে যাবে। এই অঙ্গীকার নিয়ে আমাদের নির্বাচনী ইশতেহারের নামকরণ করা হয়েছে নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার। আমাদের ইশতেহারটি 10টি মূল বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। প্রতিটি বিষয়ই এক একটি স্তম্ভের মতো, যা আমাদের নীতির ভিত্তি এবং দৃষ্টিভঙ্গি নির্দেশ করে। আমরা যথাক্রমে রাষ্ট্রের সকল নাগরিকের সাথে সমস্বরে 5টি মৌলিক বিষয়ে হাঁ বলতে চাই, আর তা যথাক্রমে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান। যেভাবে কিছু বিষয়ে আমাদের অবস্থান স্পষ্টভাবে হাঁ এর পক্ষে, ঠিক তেমনি 5টি বিষয়ে আমাদের অবস্থান দ্ব্যর্থহীনভাবে না। আমরা শক্তভাবে না বলতে চাই দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে। এই 10টি বিষয়ে আমাদের অবস্থান নির্ধারণ করে দেয় আমাদের দৃষ্টিভঙ্গি, আর এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী 5 বছরের সরকার পরিচালনায় 26টি বিষয়কে অগ্রাধিকার দেবে। 1. জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন, ন্যাশনাল ইন্টারেস্ট। 2. বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন, সোশিয়াল জাস্টিস। 3. যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া, ইউথ ফার্স্ট। 4. নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন। 5. আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ। 6. সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন। 7. প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন। 8. প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্প সহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, সরকারি চাকুরিতে বিনামূল্যে আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূরীকরণ। 9. ব্যাংক সহ সার্বিক আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ। 10. সমানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা। 11. বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। 12. জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। 13. কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা। 14. 2030 সালের মধ্যে
সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং ৩-০ ভিশন পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা, বর্জ্যের শূন্যতা এবং বন্যা ঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া। ১৫ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা, দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি। ১৬ শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা। ১৭ প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা। ১৮ সংখ্যাগুরু সংখ্যালঘু, মেজরিটি মাইনরিটি নয়, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। ১৯ আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা। ২০ সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা। ২১ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা। ২২ যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে ২ থেকে ৩ ঘন্টায় নামিয়ে আনা, দেশের আঞ্চলিক যোগাযোগ ও ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা। ২৩ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করা। ২৪ ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলাপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদ ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা। ২৫ সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। ২৬ সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। বিষয়ভিত্তিক স্পষ্ট দিক নির্দেশনা দিতে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারকে ৮টি প্রধান ভাগে বিভক্ত করেছি। প্রতিটি ভাগ তৈরি করা হয়েছে দেশের বাস্তবতা, জনগণের চাহিদা এবং আগামীর সম্ভাবনাকে সামনে রেখে। এই ৮টি ভাগ হল: ১ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ। ২ আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়। ৩ টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি। ৪ স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়ন। ৫ মানব সম্পদ উন্নয়ন ও জনগণের মৌলিক জীবন মানের উন্নয়ন। ৬ সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন। ৭ যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ। ৮ সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র। এই ৮টি ভাগের মধ্য থেকেই নির্বাচিত করা হয়েছে ইশতেহারের কিছু মূল ও অগ্রাধিকারমূলক বিষয়, যা আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। যার শুরুতেই থাকবে সুশাসন ও জননিরাপত্তা এবং তা নিশ্চিতে মন্ত্রী ও এমপি সহ সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের ও তাদের পরিবারের সদস্যদের বার্ষিক সম্পদ বিবরণী জনসাধারণের সামনে পেশ করা হবে। সরকারি অফিসে সিসি ক্যামেরা স্থাপন এবং সব গুরুত্বপূর্ণ সরকারি নথি ও সেবাকে শতভাগ অনলাইনে রূপান্তর করা হবে। ৬৪ জেলা শহর এবং প্রায় ৫০০ উপজেলা ও ছোট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে। তরুণদের দেশ পরিচালনায় অগ্রাধিকার দেওয়া হবে। নারীদের মধ্য থেকে মন্ত্রিসভায় উল্লেখ সংখ্যক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে। ডিজিটাল পাহারাদার অ্যাপের মাধ্যমে যে কোনো অপরাধের, যেমন চাঁদাবাজি, ঘুষ, নারী নির্যাতন,
বিরুদ্ধে তাৎক্ষণিক ডিজিটাল রিপোর্ট করা যাবে, যেখানে রিপোর্টকারীর পরিচয় গোপন রাখা হবে। সরকারের আয় ব্যয়ের সব হিসাব জনগণের সামনে উন্মুক্ত করতে আমাদের ইশতেহারে আমরা প্রস্তাব করছি আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল প্ল্যাটফর্ম। আসুন দেখে আসি অ্যাপটি কিভাবে কাজ করবে। আপনি কি কখনো ভেবেছেন সরকার কিভাবে আয় করে? প্রতি বছর বাজেট কিভাবে তৈরি হয়, আর সেই বাজেট অনুযায়ী টাকা কোথায় কোথায় খরচ হয়? সরকারের আয় আসে আপনার দেয়া কর, বিদেশি অনুদান, ঋণ, আমাদের প্রবাসী হিরোদের পাঠানো রেমিটেন্স এবং সেবামূলক আয় থেকে। আর এই টাকা দেশের বিভিন্ন খাত ও প্রকল্পে ব্যয় করা হয়, যার সঠিক হিসাবটা জানা রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনার একটি অধিকার। বর্তমানে এই হিসাব জানার প্রক্রিয়া অনেক জটিল ও কঠিন, কিন্তু কেন বারবার আপনাকে এই বিষয়ে অন্ধকারে রাখা হয়? কারণ এই জটিলতাই দুর্নীতিবাজদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করে, আর অপরাধীরা থেকে যায় লোকচক্ষুর অন্তরালে। এবার সেই সমস্যার সমাধান হবে আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল উদ্যোগের মাধ্যমে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সরকারের বার্ষিক আয় ব্যয়ের পুরো হিসাব দেখতে পারবেন, জানতে পারবেন সরকার কত টাকা কর পেয়েছে, বিদেশ থেকে কত অনুদান এসেছে, কত ঋণ এসেছে, কত টাকা এসেছে সেবামূলক আয় থেকে, এবং মোট কত টাকা রেমিটেন্স দেশের অর্থনীতিতে যোগ হয়েছে। জানা যাবে সেই আয়ের টাকা কোন খাতে কোথায় কত খরচ হয়েছে এবং হচ্ছে। এমনকি নির্দিষ্ট এলাকা অর্থাৎ জেলা, উপজেলা বা থানা পর্যায়েও আয় ব্যয়ের হিসাব জানতে পারবেন। নির্দিষ্টভাবে কোন প্রকল্পে কত টাকা খরচ করা হয়েছে তাও জানা যাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যয়ের কোনো অসঙ্গতি চোখে পড়লে আপনি প্রশ্ন করতে পারবেন, প্রয়োজনে অভিযোগও জানাতে পারবেন। এভাবেই আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দেশের আয় ব্যয়ের প্রতি সচেতন হব। দেশের আর জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব। এই সুন্দর উদ্যোগটি সত্যি করতে প্রয়োজন আপনার একটি মূল্যবান ভোট। আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে দেয়া আপনার ভোটেই তৈরি হবে একটি দুর্নীতিমুক্ত সততার বাংলাদেশ। এর পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে আমরা নিয়ে এসেছি ডিজিটাল পাহারাদার অ্যাপ। আসুন এখন অ্যাপটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডিজিটাল পাহারাদার অ্যাপটি ডাউনলোড করুন। আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন। 6 সংখ্যার গোপন পিনটি সেট করুন। কোন ধরনের অভিযোগ দিতে চান তা সিলেক্ট করুন। অভিযোগের প্রমাণ সংযুক্ত করার জন্য ছবি, ভিডিও, অডিও রেকর্ড করুন অথবা মেসেজ টাইপ করুন। অভিযোগটি পূর্বে রেকর্ড করা থাকলে ছবি, ভিডিও, অডিও আপলোড করুন। আমি উপরের শর্তাবলী পড়েছি, এই লেখাটিতে টিক মার্ক দিন, তারপর জমা দিন বাটনে ক্লিক করুন। অভিযোগের 24 ঘন্টার ভেতরে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার অভিযোগটির অগ্রগতি অ্যাপটির মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। অভিযোগটির সর্বশেষ তথ্য আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে। চাঁদাবাজি এর পাশাপাশি দুর্নীতি, ঘুষ, মাদক, সন্ত্রাস, বুলিং বা ইফটিজিং ও অপহরণ সংক্রান্ত অভিযোগ দিতেও অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচয় গোপন রাখা হবে। এখন আমরা আলোচনা করব অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের প্রস্তাবিত কর্ম পরিকল্পনা নিয়ে। 2040 সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে $2 ট্রিলিয়ন উন্নীত করব, যেখানে মাথাপিছু আয় দাঁড়াবে $10,000। কর্পোরেট ট্যাক্স পর্যায়ক্রমে 20% এর নিচে নামিয়ে আনা হবে। বাংলাদেশে সকল ইসলামী ব্যাংক ও বীমা খাতের বিকাশে সহায়তা করা হবে। বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। করমুক্ত আয়ের সীমা ক্রমান্বয়ে বৃদ্ধি করে 6 লাখ টাকা পর্যন্ত উন্নীত করা হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে 7% উন্নীত করা হবে। আমাদের ইস্তেহারের আরেকটি অন্যতম প্রধান অগ্রাধিকার যুব সমাজ ও কর্মসংস্থান। কারণ
বাংলাদেশের এই তরুণদের দক্ষ ও কর্মক্ষম করে তুলতে পারলে বাস্তবায়িত হবে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। 5 বছরে 1 কোটি তরুণ তরুণীকে দক্ষতা ও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ন্যূনতম 2 বছরের জন্য শিক্ষিত বেকারদের মাসে 10,000 টাকা করে কর্জে হাসানা সুদমুক্ত দক্ষতা উন্নয়ন ফি দেওয়া হবে। দক্ষতা যেমন বিদেশি ভাষা, আইটি, কম্পিউটার মেগা উন্নয়ন করলে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতি ছাত্রকে ফি প্রদান করা হবে। দক্ষতা প্রকল্পের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় জেলাভিত্তিক হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট জোন এসডিজেড গঠন করে বিনামূল্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুব সমাজকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা হবে। আসুন দেখে আসি দক্ষতা অ্যাপটি কিভাবে কাজ করবে। দক্ষতা অ্যাপটি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করো অথবা ওয়েবসাইটে ভিজিট করো। নির্ধারিত ফর্মে পরিচয়, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং পছন্দের দক্ষতা সিলেক্ট করো ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করো। অ্যাপ থেকে কনফার্মেশন পেজে দেওয়া তথ্য অনুযায়ী নির্ধারিত তারিখে ও স্থানে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ উপস্থিত থাকো। নির্ধারিত স্থানে বিশেষজ্ঞদের পরামর্শে তোমার প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হবে এবং তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রশিক্ষণের সময়ে প্রশিক্ষণের খরচ, থাকা খাওয়ার খরচ এবং সম্মানী সরকার বহন করবে। প্রশিক্ষণ শেষে চাকুরি, ক্ষুদ্র ব্যবসা, বিদেশ গমন ও অন্যান্য কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণে সরকার সহযোগিতা করবে। দক্ষতা অ্যাপের মাধ্যমে তুমি শিখবে এবং শিখতে শিখতেই শুরু হবে তোমার কর্মজীবন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে নারীর সম্মান ও নিরাপত্তা সমাজের নৈতিক ও সামাজিক উন্নয়নের মূল ভিত্তি। তাই সুষ্ঠু কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা তাদের সুরক্ষা, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে চাই। নারীর সম্মতি অধিকার রক্ষায় সম্মতি সুরক্ষা কমিটি গঠন করা হবে। নির্যাতিত নারীর সকল প্রকার আইনি, মানসিক, আর্থিক সহায়তার জন্য প্রতিটি জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন করা হবে। কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হবে। নারী চলবে নির্ভয়ে লক্ষ্য বাস্তবায়নে 1. নারীদের জন্য আলাদা বাস সার্ভিস পিক আওয়ারে। 2. গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন। 3. মেট্রো রেলে আলাদা কম্পার্টমেন্ট চালু। 4. ইমার্জেন্সি কল নম্বর চালু করা ও 5. নারীর নিরাপত্তায় ইমার্জেন্সি সেল স্থাপন সহ আরও অনেক কিছু। আমার আয়ের সংসার প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করা হবে। এবার আমরা জানাবো আমাদের আয়ের সংসার প্রকল্পের মাধ্যমে কিভাবে নারীদের স্বাবলম্বী ও উৎপাদনশীল করা হবে। বাংলাদেশের গ্রাম কেবল প্রাকৃতিক সৌন্দর্য, দেশীয় সংস্কৃতি বা আবেগের কেন্দ্রবিন্দু নয়, বরং এটি আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে 5.5 কোটিরও বেশি নারী গ্রামীণ জীবনযাপন করেন। গ্রাম বাংলার এই বিশাল নারী জনগোষ্ঠী একটি নীরব শক্তি। একবার ভেবে দেখুন তো, যদি তারা নিজেরাই কর্মক্ষম ও উৎপাদনশীল হতো, নিজের আয়ের পথ নিজেই তৈরি করতে পারত, তাহলে এদেশের ভবিষ্যৎ কতটা বদলে যেত। এই অপার সম্ভাবনাকে সত্যি করতেই বাংলাদেশ জামাতে ইসলামী পরিকল্পনা করেছে আমার আয়ের সংসার নামের একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে এবং সম্মানজনক জীবনযাপনে উদ্বুদ্ধ করা হবে। এই প্রকল্পের আওতায় একজন নারীকে আমরা কোনো ভাতা প্রদান করব না, বরং তার দক্ষতা ও পছন্দের উপর ভিত্তি করে প্রস্তুত করব সম্মানজনক কর্মক্ষেত্র। এই প্রকল্পে থাকবে হাতের কাজ ও সেলাই, অনলাইন ফ্রিল্যান্সিং, উঠান কৃষি, হাঁস মুরগির খামার, গবাদি পশুপালন, মাছ চাষ ইত্যাদি। এই প্রকল্পের মাধ্যমে আমরা একজন নারীকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেব এবং ব্যবসা শুরুর সকল উপকরণ তুলে দেব তার হাতে। সেই সাথে বছর জুড়ে প্রকল্প পর্যবেক্ষণে নিশ্চিত করব যেন নারীর স্বাবলম্বী হবার এ যাত্রায় কোনো প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়াতে না পারে। এই প্রকল্প দেশের সামষ্টিক অর্থনীতিতে
একটি শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করবে, যা দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, অর্থাৎ হাত না পেতে নিজে উপার্জন করে অন্যকে সাহায্য করার প্রতি তিনি আমাদের উৎসাহিত করেছেন। এই আদর্শকে বুকে ধারণ করেই বাংলাদেশ জামাত-ই ইসলামী এদেশের গ্রামীণ নারীদের জন্য আমার আয়ের সংসার প্রকল্পটির পরিকল্পনা গ্রহণ করেছে। আর এই সুন্দর উদ্যোগটি সত্যি করতে প্রয়োজন আপনার একটি মূল্যবান ভোট। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে দেয়া আপনার ভোটেই তৈরি হবে একটি উৎপাদনশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ। চলো একসাথে গড়ি বাংলাদেশ। এখন আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্ম পরিকল্পনা সম্পর্কে জানব। 5 বছরের নিচে ও 60 বছরের উপরে সবাইকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। স্বাস্থ্য খাতে বাজেট পর্যায়ক্রমে 3 গুণ করা হবে। সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে জাতীয় স্বাস্থ্য বীমা, ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স এবং ডিজিটাল হেলথ কার্ড চালু করা হবে। প্রথম 6 মাস থেকে 1 বছরের মধ্যে বর্তমান সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা যোগ্যতা শতভাগে উন্নীত করা হবে। 300টি অত্যাবশ্যকীয় ঔষধ EML নিয়ন্ত্রিত এবং ন্যায্য মূল্যে প্রদান করা হবে। ধাপে ধাপে 500টিতে উন্নীত করা হবে। বাংলাদেশে একাধিক আন্তর্জাতিক মানের মডেল হাসপাতাল চালু করে মেডিকেল ট্যুরিজমকে ব্র্যান্ডিং করা হবে। উল্লেখিত বিষয়গুলো সহ আমাদের সার্বিক কর্মপরিকল্পনা সম্পর্কে সকলকে বিস্তারিতভাবে জানাতে ও আমাদের ইস্তেহারকে জনগণের হাতে হাতে পৌঁছে দিতে আমরা তৈরি করেছি চলো একসাথে গড়ি বাংলাদেশ ওয়েবসাইট, যেখানে আমাদের সকল অঙ্গীকার ও পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে দেওয়া আপনার মূল্যবান ভোটেই তৈরি হবে একটি নতুন বাংলাদেশ। চলো একসাথে গড়ি নিরাপদ ও মানবিক বাংলাদেশ। Thank you. Thank you very much, honorable guests. Thank you for your attention to the audiovisual presentation of the election manifesto. The vision you have just seen reflects commitments, priorities, and responsibilities that are deeply connected to the future of our nation. As we move toward the conclusion of today's program, it's now time to hear the final reflections and guidance on this manifesto and its broader implications. Now, I'd like to request Amir of Bangladesh Jamaat Islami, Dr. Shafiqur Rahman, to deliver his closing speech to the audience. Please welcome him with a big round of applause once again. Amir of Bangladesh Jamaat Islami, Dr. Shafiqur Rahman. সম্মানিত মিডিয়ার কর্মী ভাইরা, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা স্টেজ থেকে সরে যাবেন। আপনাদের জন্য একটা নির্ধারিত জায়গা আছে, সেখানে গিয়ে আপনাদের কার্যক্রম করতে পারলে আমাদের জন্য ভালো হয়। মিডিয়ার কর্মী ভাইরা, আপনাদেরকে আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আপনাদের নির্ধারিত জায়গায় চলে গেলে আমাদের জন্য প্রোগ্রাম পরিচালনা করাটা সহজ হবে। প্রোগ্রামের সৌন্দর্য রক্ষার্থে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং একই সাথে মিডিয়ার কর্মী ভাইদের অনুরোধ করছি, আমাদের মেহমান যারা বসে আছেন তাদের আলোচনা শোনার ক্ষেত্রে এবং প্রোগ্রামটা উপভোগ করবার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি না করলে আমরা কৃতজ্ঞ থাকব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, রেসপেক্টেড গেস্টস, ফরেন অ্যান্ড লোকাল, আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আপনারা অত্যন্ত ধৈর্য ধরে আগ্রহ সহকারে
মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। আমরা শ্রেণীতে শ্রেণীতে সীমাহীন বৈষম্যটা দূর করতে চাই এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। আমরা বিশ্বাস করি ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজের 70% সমস্যা দূর হয়ে যাবে, আর বাকিটা সবাই মিলে আমরা বিভিন্ন যৌক্তিক মেকানিজমের মাধ্যমে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর পিছিয়ে পড়ে থাকুক, আমাদের যুব সমাজ এটা চায় না। আমাদের দায় আছে তাদের কাছে। 1400 লাশ আজকে এই জাতির ঘাড়ে, আর থালা থালা রক্ত। তারা জীবনের মূল্যবান এই সম্পদ উপহার দিয়ে আমাদেরকে একটি নতুন পথ রচনার সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা অবশ্যই অবহেলা করব না, অবশ্যই তাদের এই আমানতের কোনো খেয়ানত করব না। আমরা এই আমানতকে, এই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আজকে যে ইশতেহার প্রকাশ করা হলো তার কোনো অংশকে দেশ এবং মানুষের কল্যাণে যদি আপনি মনে করেন যে আরো ভালো করার সুযোগ আছে, তাহলে আপনার জায়গাটা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। এ বিশ্বাস আমি রাখতে চাই এবং এই বিশ্বাস আমাদের আছে। শেষ কথা, দেশটা আমাদের সকলের। দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকব, দেশ যদি ভালো না থাকে আমরা কোনো অবস্থায় ভালো থাকতে পারবো না। আমরা বিশ্বের সকল সভ্য দেশের সাথে মানবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই। আজকে একজন ডিপ্লোম্যাট প্রশ্ন করেছিলেন এখানেই আমাকে, যে এই দেশটার সাথে আপনাদের সম্পর্কটা কেমন হবে। আমি ছাদের দিকে আঙ্গুল নির্দেশ করিয়ে দিয়ে বলেছিলাম যে কালারফুল হবে ইনশাআল্লাহ। আমরা সবার সাথে কালারফুল রিলেশন মেনটেন করতে চাই, আমরা সবাইকে সম্মান দিতে চাই, আমরাও সবার কাছ থেকে একটুখানি ভালোবাসা এবং সম্মান চাই। এটি আমাদের চাওয়া। আমাদের চাওয়া খুব বড় কিছু নয়। বিশেষ করে আমাদের এই অঞ্চল এবং আমাদের প্রতিবেশী আমরা যারা আছি, তারা যদি আমরা হাতে হাত ধরে পরস্পরকে সম্মান করে ভালোবেসে ন্যায্যতার ভিত্তিতে আমরা পথ চলি, আমাদের মর্যাদা বিশ্বের দরবারে অনেক বেড়ে যাবে, আমাদের শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের পারস্পরিক হানাহানি অথবা দূরত্ব দূর হয়ে যাবে। আমরা গোটা বিশ্বের সাথে এবং এই অঞ্চলের সাথে এমনই একটি চমৎকার সম্পর্ক প্রত্যাশা করি। এটি আমাদের স্বপ্ন নয়, এটি আমাদের পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তবায়নে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আপনাদের সবাইকে আরও অনুরোধ জানাচ্ছি যে আমরা একসাথে থাকব এবং একসাথে গড়ব বাংলাদেশ ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you. Thank you very much, Amir Jamaat, for your valuable speech. Now, I'd like to request honorable diplomats with Amir Jamaat and Secretary General of Bangladesh Jamaat Islami to go to the next to the grand ballroom, and rest of the audiences and guests are requested to have a seat here. সম্মানিত আমির জামাত এবং সেক্রেটারি জেনারেলের সাথে সম্মানিত ডিপ্লোম্যাটদেরকে অনুরোধ করছি আমাদের গ্র্যান্ড বলরুমের পাশেই যে রুমটা আছে সেখানে যাওয়ার জন্য। অন্যান্য অতিথিবৃন্দ এবং মিডিয়ার কর্মী ভাইদেরকে এখানেই অবস্থান করবার জন্য অনুরোধ করছি। আমার মনে হয় আমরা এখন মিডিয়ার কর্মী ভাইদেরকে একটু বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আপনাদের নির্ধারিত জায়গায় থাকলে ভালো হয়। দিস ইজ দ্য টাইম ফর হ্যাভিং ডিনার, সো প্লিজ অন্যান্য অতিথিবৃন্দ এবং মিডিয়ার কর্মী ভাইদেরকে এখানেই অবস্থান করবার জন্য অনুরোধ করছি। আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের ডিনারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। Honorable diplomats are requested to have dinner with Amir Jamaat and Secretary General of Bangladesh Jamaat Islami. You are requested to go to the next room, the grand ballroom.